দেখো এটা ডিসকাশন হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচারটা তোমাদের সিলেবাসে নেই, কারণ এটা কম্পিউটার সায়েন্সের কোশ্চেন, বেসিক্যালি ক্লাস 12 কম্পিউটার সায়েন্স। এখানে প্রথমে যে কোশ্চেনটা দেওয়া আছে, দিস কোশ্চেন, দ্য হুইচ লেয়ার ইজ রেসপন্সিবল ফর এরর কারেকশন অ্যান্ড ডিটেকশন। তাই এখানে আমাদের লেয়ার ওরিয়েন্টেড কোশ্চেন বলা হয়েছে। তা লেয়ার বলতে এখানে আমরা যে লেয়ারটা নিয়ে অ্যাট ফার্স্ট ডিসকাস করব সেটা হচ্ছে, খাতায় লিখে নিতে পারেন, জয়েন করিয়ে নিই একটু, দাঁড়াও। ওকে, দেখো এখানে লেয়ার বলতে আমাকে যে লেয়ার গুলো নিয়ে ডিসকাস করতে হবে, দ্য নেম অফ দ্য লেয়ার ইজ, লেয়ার গুলো বিলং করছে ওএসআই মডেলের আন্ডারে। ওএসআই মডেল, ও ফর ওপেন, S for system, I for interconnection. Open system interconnection. Open system interconnection. ঠিক আছে? তো এখানে টোটাল লেয়ার, নাম্বার অফ লেয়ার যদি আমাকে বলে, নাম্বার অফ লেয়ার 7. তাই যদি আমাকে বলে হাউ মেনি লেয়ার্স ইন ওএসআই মডেল, ইউ হ্যাভ টু সে দ্য লেয়ার অফ দ্য ওএসআই মডেল ইজ 7 লেয়ার্স। কি কি লেয়ার হয় নামগুলো মনে আছে? অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে প্রেজেন্টেশন, সেশন, এভাবে আসছে। ঠিক আছে, তা অ্যাপ্লিকেশন লেয়ার, ফিজিক্যাল লেয়ার। তো এর জন্য আমরা একটা লাইন পড়তে বলেছিলাম, দিস লাইন ইজ সো ইম্পর্টেন্ট, হ্যাঁ, ফর দিস ওএসআই মডেল লেয়ার। কি লাইনটা কি? অল পিপল seems to know data processing. All মানে here is a application. P for presentation, S for session, T for transport, D for data link, আর P for ফিজিক্যাল লেয়ার। সো এতগুলো লেয়ার আমাদের আছে, এবং সবচেয়ে যদি আমাকে বলে হাইয়েস্ট লেয়ার, তুমি এখান থেকে কাউন্টিং করবে। হাইয়েস্ট লেয়ার হচ্ছে, দিস ইজ এ 7th লেয়ার অ্যান্ড দিস ইজ এ 1 লেয়ার। দ্যাট মিনস সবচেয়ে হাইয়েস্ট লেয়ারটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, আর সবচেয়ে ছোট লেয়ারের, সবচেয়ে মানে লোয়েস্ট লেয়ারের নাম হচ্ছে ফিজিক্যাল লেয়ার। এবার এই লেয়ারের মধ্যে কতগুলো ডিফারেন্ট এদের ফাংশনালিটিস আছে। সো মেনি ফাংশনালিটিস আর দেয়ার। তার মধ্যে অ্যাপ্লিকেশন লেয়ার যেটা হয় সেটা ইউজার, যেখানে ইউজার, বলো, পিপল মানে হচ্ছে, একটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, আর আরেকটা প্রসেসিং এর পি এর ফিজিক্যাল লেয়ার, PHYSICAL, ফিজিক্যাল লেয়ার। ঠিক আছে, ফিজিক্যাল লেয়ার। আর টি ফর ট্রান্সপোর্ট লেয়ার। সবচেয়ে ছোট লেয়ার যেটা হয়, সবচেয়ে লোয়েস্ট লেয়ার যদি আমাকে বলো, আচ্ছা, সবচেয়ে ছোট লেয়ার যেটা ফিজিক্যাল লেয়ার, হাইয়েস্ট লেয়ার যদি আমাকে বলে লোয়েস্ট লেয়ার অফ দ্য ওএসআই মডেল, তুমি বলবে ফিজিক্যাল লেয়ার। আর সবচেয়ে যদি বলে হাইয়েস্ট লেয়ার অফ দ্য ওএসআই মডেল, তখন ইউ হ্যাভ টু সে অ্যাপ্লিকেশন লেয়ার। ওকে, সো এইভাবে কিন্তু আমাদের এখানে টোটাল ডিভিশনটা আমি আজকে করিয়ে দিচ্ছি, যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে কাজ করবে এখানে। আর একটা বিষয় আমি বলি,
যে ওএসআই মডেলের মধ্যে কোন লেয়ার কি কাজ করে। মনে রাখবে অ্যাপ্লিকেশন লেয়ারটা যেখানে ইউজার ওরিয়েন্টেড কাজগুলো হয়, প্রেজেন্টেশন লেয়ারের মধ্যে ডেটা কনভার্সন হয়, যেমন বিভিন্ন ধরনের ASCII কোড, যেটা ক্লাস 11-এ করেছিল, ASCII কোড, EBCDIC কোড, এই কোডগুলো কনভার্ট হয়, ঠিক আছে। আর সেশন লেয়ারের মধ্যে সেশন ইন সেশন আউট। তো এখানে অনেকগুলো লেয়ারের প্রত্যেকটা ফাংশনালিটি আমার অতটা পড়া দরকারও নেই সেভাবে, শুধু কয়েকটা জিনিস খুব মানে মনে রেখে পড়তে হবে, যেমন হচ্ছে ডেটা কারেকশন, যে কোশ্চেনটা এখানে আমি দিয়েছিলাম, এরর কারেকশন অ্যান্ড ডিটেকশন, এরর কারেকশন অ্যান্ড ডিটেকশন, এটার জন্য কোন লেয়ার সবচেয়ে সবার আগে রেসপন্সিবল, এটার জন্য তুমি অবশ্যই বলবে the responsible for this error correction and detection is data link layer। এই কোশ্চেনটা পরীক্ষাতে আসে, ডেটা লিঙ্ক লেয়ার 1-এর বি, এই কোশ্চেনটা টিক দিয়ে রাখো 1-এর বি তে, এরর কারেকশন অ্যান্ড ডিটেকশন। আরেকটা হচ্ছে কিছু লেয়ার সম্বন্ধে একটু বলে রাখি, যে যে কোশ্চেনগুলো পরীক্ষাতে আসতে পারে, যে কোনো শর্টেস্ট রুট, কোন ডেটা প্যাকেট যখন একটা লেয়ার থেকে নেক্সট লেয়ারে প্যাকেটটাকে যখন আমি ট্রান্সমিট করব, তখন সবচেয়ে শর্টেস্ট রুট ওকে ফাইন্ড করতে হবে। শর্টেস্ট রুট কনসেপ্ট একটু বলে রাখি। সাপোজ তুমি স্প্ল্যানেডে দাঁড়িয়ে আছো, এবার স্প্ল্যানেড থেকে সাপোজ ইউ আর গোয়িং টু কলেজ স্ট্রিট, এবার দেখতে পাচ্ছ কলেজ স্ট্রিট যাওয়ার কিন্তু অনেকগুলো ওয়ে আছে, সো মেনি ওয়েজ আর দেয়ার, তাই তো। এবার দেখা যাচ্ছে কোনো একটা ট্রাফিক প্রচন্ড বিজি, তুমি ওই ওয়েটায় কি করবে, অ্যাভয়েড করবে, তুমি শর্টেস্ট পাথকে ফাইন্ড করবে যেটাতে তাড়াতাড়ি আমি পৌঁছতে পারবো। কিন্তু সব ক্ষেত্রে তো সেটা সব ক্ষেত্রে পসিবল হয় না। কেন হয় না, তার কারণ হলো শর্টেস্ট পাথ ফাইন্ড করতে গিয়ে দেখা যাচ্ছে সেই শর্টেস্ট গলিগুলো জ্যাম হয়ে আছে। তো তোমাকে অল্টারনেটিভ থিঙ্কিং করতে হয়। কেন বললাম কথাটা, সেটার জন্য যে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আমি যদি বলি, ধরো আমার এখানে একটা কম্পিউটার রাখা আছে, এটাকে আমি বলছি হচ্ছে সেন্ডার কম্পিউটার, দিস ইজ এ সেন্ডার মেশিন, সেন্ডার মেশিন, এবং এখানে একটা ইনফরমেশন মানে ডেটা প্যাকেট আমি সেন্ড করতে চাই। এই এর সঙ্গে অনেকগুলো ওয়েতে নানান ধরনের কম্পিউটার গুলো এখানে কানেক্টেড করা আছে। আবার ধরো এরকম বিভিন্ন কানেক্টিভিটি করা আছে। এবার আমার টার্গেটটা হচ্ছে যে সবাই কানেক্টিভিটি করা আছে, আমার টার্গেট হচ্ছে জি নাম্বার পয়েন্টে আমি ডেটাটাকে সেন্ড করব। এবার জি নাম্বার পয়েন্টটার সঙ্গে ডেটাটা সেন্ড করতে গেলে কতগুলো ওয়ে দেখো, ভেবে দেখো, যে আমি ডিরেক্টলি সেন্ড করতে পারি। সো ডিরেক্টলি সেন্ড করলে ডেটাটা খুব তাড়াতাড়ি জি মানে ডেস্টিনেশন পয়েন্টে কিন্তু পৌঁছে যাবে মানে ইনফরমেশন। কিন্তু দেখা যাচ্ছে এই এ থেকে জি এই পার্টিকুলার পয়েন্টটা সো বিজি হয়ে আছে, কোনো কারণে ডেটাকে ট্রান্সমিট করতে পারছে না, ইট ক্যানট প্রসিড। অ্যাট দ্যাট কেস আমি কি করতে পারি, অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো পসিবল ওয়ে আছে জিতে ডেটাটাকে সেন্ড করার। যেমন দেখো আমি একটা জাস্ট দুটো পয়েন্ট পসিবল ওয়ে বলছি, এ থেকে ই আবার ই থেকে জি। আবার দেখছো এ থেকে ডাইরেক্ট ভায়া ই হয়ে সি তে গিয়ে তারপর জি হতে পারে। আবার দেখো ঘুরিয়েও আসতে পারে, আমরা এইভাবে পুরোটা রাউন্ড করে ঘুরে বেরোলাম, এ থেকে এফ, এফ থেকে বি, বি থেকে সি, সি থেকে জি। সো এখানে আমার যেরকম অবস্থা হবে সেরকম। এই যে শর্টেস্ট যে রুট, এটাকে ফাইন্ড করে কে, রাউটার। রাউটার টেকনোলজিতে এই রুটটাকে ফাইন্ড করা হয়, এবং তার জন্য এই রাউটারটা তাহলে ওএসআই মডেলের কত নাম্বার কোন লেয়ারে কাজ করে, এটা পরীক্ষাতে কোশ্চেনটা আসে যে রাউটার কোন লেয়ারের মধ্যে সবচেয়ে ওয়ার্কিং এর জন্য রেসপন্সিবল। বলবে রাউটারের জন্য সবচেয়ে রেসপন্সিবল ওয়ে হচ্ছে যে ওয়ে দিয়ে আমাদের রাউটারে আমরা ডেটা ট্রান্সমিট করি, সেই লেয়ারটা হলো নেটওয়ার্ক লেয়ার। এক্সামে কোশ্চেন আসে যে নেটওয়ার্ক রাউটার কোন লেয়ারে ওয়ার্কিং করে, ইন হুইচ লেয়ার ইজ রেসপন্সিবল ফর রাউটিং, রেসপন্সিবল করে সেটা বলবে ওএসআই, ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারে। সো এরকম কিছু কিছু কোশ্চেন গুলো আমাদের থাকে, তো এগুলো আমাদের পড়তে অবশ্যই হবে। আমি কিছুটা তোমাদের
পড়ার মাঝে মাঝে যতটা পারলাম আমি রিভিশন করিয়ে দিলাম, যেন সুবিধা হয়। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। শর্টের রুট ফাইন্ড করার জন্য মানে না, কোন ডিভাইসটি শর্টেজ রুট করলে লেয়ার হবে না, শর্টেস্ট বলবে যে নেটওয়ার্ক লেয়ারে। ও যেটা বলেছে একদম ভালো কথা বলেছে, উল্টোটা বলেছে, উল্টো করে আসতে পারে। আমি ওর কথাটা আমি এখান থেকে লিখে দিচ্ছি, যেটা বলতে চাইছে। ও যে বলতে চাইছে যে ইন হুইচ লেয়ার, মানে দাঁড়াও এক সেকেন্ড, ও জয়েন করতে চাইছে। হ্যাঁ দেবজ্যোতি চলে আসো, বেশিক্ষণ হয়ও নি। ও যেটা বলতে চাইছে যে নেটওয়ার্ক লেয়ারের, নেটওয়ার্ক লেয়ারের রাউটার সবচেয়ে শর্টেস্ট রুটকে ফাইন্ড করতে পারে। তা এবার উল্টোটা আমি যদি বলি যে শর্টেস্ট পাথকে ফাইন্ড করে হচ্ছে রাউটার, সেটা কোন লেয়ার রেসপন্সিবল? নেটওয়ার্ক লেয়ার। এবার শর্টেস্ট রুটের জন্য কোন ডিভাইসটি ব্যবহার করা হয়? ইন যদি আমাকে বলে যে শর্টেস্ট রুট নেটওয়ার্ক লেয়ারে শর্টেস্ট রুট ফাইন্ড করার জন্য কোন ডিভাইসটি ব্যবহার করা হয়, মনে রাখবে কোন ডিভাইসটি ব্যবহার করা হয়। যদি এই কথাটি বলে তখন বলবে রাউটার। যে নেটওয়ার্ক ডিভাইসটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে রাউটার। রাউটার এখানে এই ডিভাইসটির জন্য কাজে লাগে। বাস এটা হচ্ছে আমার মেন বক্তব্যের কথা। পরের প্রশ্নে আসছি। হ্যাঁ বলো। এই তো হুইচ লেয়ার ইজ রেসপন্সিবল ফর এরর কারেকশন ডিটেকশন, এটা হবে ডেটা লিঙ্ক লেয়ার। আর তুমি যেটা বলছো, আর তুমি কোশ্চেনটা বলো, তোমার কোশ্চেনটা আবার লিখে নি, তাহলে বুঝতে সুবিধা হবে। বলো আমার, বলো। আচ্ছা হ্যাঁ, হুইচ লেয়ার ইজ রেসপন্সিবল ফর রাউটিং, অ্যান্সারটা হবে নেটওয়ার্ক লেয়ার। হুইচ লেয়ার ইজ রেসপন্সিবল ফর রাউটিং, অ্যান্সারটা হবে নেটওয়ার্ক লেয়ার। আজকে গোটা নেটওয়ার্কটা আমি হ্যাঁ উল্টো করে বলছে যেটা, সেটা হচ্ছে যে যে শর্টেস্ট নেটওয়ার্ক লেয়ারে, আমি বাংলাতে লিখি, ধরো নেটওয়ার্ক লেয়ারে শর্টেস্ট রুট ফাইন্ড মানে খুঁজে খুঁজে বের করার জন্য, ফাইন্ড করার জন্য কোন ডিভাইস ব্যবহৃত হয়, বলবে রাউটার। ইংলিশে কি বলবে? ইংলিশে করে নেবে এটা। ঠিক আছে তো? এটা আমরা করলাম হচ্ছে শর্টের রুট ফাইন্ড করার জন্য যে লেয়ারটা ব্যবহার করা হয়। এরপরটা আসছে, ইন প্যারালাল ট্রান্সমিশন n number of bits require dash number of communication channel. n number bits, how many communication channels are required? কটা কমিউনিকেশন চ্যানেল ওর প্রয়োজন? n number of bits এর, n number of bits এর how many communication channel required, এর কোশ্চেনটা বহুবার করেছি। কিন্তু মানে আমাকে যদি বলে প্যারালাল ট্রান্সমিশন এবং সিরিয়াল ট্রান্সমিশন, প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে n নাম্বার অফ বিটস এর জন্য কত সংখ্যক কমিউনিকেশন চ্যানেলের প্রয়োজন? এই কোশ্চেনটা কি হবে? n স্কয়ার, 2n, না n-1, না নান অফ দিস? কি হতে পারে? এই কোশ্চেন আমি একটু ভেঙে বলছি। একটা হচ্ছে
প্যারালাল ট্রান্সমিশন, আরেকটা হলো সিরিয়াল ট্রান্সমিশন। আচ্ছা, আমি তো যেহেতু আজকের ক্লাসটা অফলাইন করাতে পারলাম না, আমি বুধবারের মধ্যে কলকাতায় পৌঁছে যাচ্ছি। তোমরা বৃহস্পতি, শুক্র, শনি এই 3টে ডেটের মধ্যে যদি কারো অফলাইন, আমি একটা ডেট দেব, যদি কারো সময় হয় ওই টাইমে এসে একটা অফলাইন ক্লাস তোমরা করে নিতে পারো। এই জিনিসগুলো রিভিশন করাবো, তা না হলে একবারে মঙ্গলবার আমি সেটা গ্রুপে বলবো যা বলার। আর একটা পরের সপ্তাহে একটা এক্সাম নেবই, আমি সিলেবাস বলে দিচ্ছি। প্যারালাল ট্রান্সমিশন, প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে দেখো কি হয়। ধরো আমার একটা সেন্ডার কম্পিউটার আছে, এখানে আমার টোটাল নাম্বার অফ বিটস হচ্ছে এই বিট গুলো আছে 10101, আর এখানে কি আছে দেখো 10101, এ হচ্ছে রিসিভারের। আমাকে যদি এই প্রত্যেকটা বিটকে প্যারালাল ট্রান্সমিশন টেকনোলজিকে অ্যাপ্লাই করে যদি সেন্ডার থেকে রিসিভার এন্ডে পাঠাতে চাই, তাহলে আমি কিভাবে পাঠাবো? এটা আমি বলেছিলাম, তো মনে রাখবে। এখন তো রিভিশন যেহেতু হচ্ছে, পরীক্ষার সময় ভুল করো না, তাহলেই হবে। ইচ অ্যান্ড এভরি বিটস, প্রত্যেকটা বিটের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে কমিউনিকেশন চ্যানেল প্রয়োজন। মানে এই ওয়ান এর জন্য, এই যে ওয়ান আছে, এর জন্য একটি কমিউনিকেশন চ্যানেল, জিরোর জন্য একটি কমিউনিকেশন চ্যানেল, ওয়ানের জন্য কমিউনিকেশন চ্যানেল, জিরোর জন্য কমিউনিকেশন চ্যানেল, ওয়ানের জন্য কমিউনিকেশন চ্যানেল। একদম ঠিক, যে আমার যত সংখ্যক বিট থাকবে, মনে রাখবে যত সংখ্যক বিট থাকবে ততগুলো কমিউনিকেশন চ্যানেল কিন্তু আমার প্রয়োজন। তার মানে যত সংখ্যক, এবার সংখ্যাটা তো আমি এন সংখ্যক হতে পারে, অঙ্কের ভাষায় এন মানে কি, এন ইজ এ ন্যাচারাল নাম্বার, 1 2 3 4 ডট ডট ইনফিনিটি নাম্বার হতে পারে। সো অ্যান্সারটা হলো প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে যদি আমার এন সংখ্যক কমিউনিকেশন চ্যানেল, এন সংখ্যক বিটস এর জন্য এন সংখ্যক কমিউনিকেশন চ্যানেল প্রয়োজন, কমিউনিকেশন চ্যানেল প্রয়োজন। সো দিস ইজ এ লজিক, এন সংখ্যক বিটের জন্য এন সংখ্যক কমিউনিকেশন চ্যানেল প্রয়োজন। কিন্তু যদি এটাই সিরিয়াল ট্রান্সমিশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এন সংখ্যক বিটের জন্য আমার এতগুলো কমিউনিকেশন চ্যানেল প্রয়োজন নেই, অনলি ওয়ান কমিউনিকেশন চ্যানেল ইজ রিকোয়ার্ড। সিরিয়াল ট্রান্সমিশনে কি হলো, আমাকে এখান থেকে আমি অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার পাচ্ছি। প্রথম একটা এমসিকিউ যদি এভাবে দেয়, প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে কটা কমিউনিকেশন চ্যানেল দরকার এন বিটসকে ট্রান্সমিট করতে, তুমি বলবে এন সংখ্যক বিটের জন্য এন সংখ্যক কমিউনিকেশন চ্যানেলের রিকোয়ারমেন্ট। বাট ইন সিরিয়াল ট্রান্সমিশন যদি আমার এন সংখ্যক বিট থাকে, তাহলে কমিউনিকেশন চ্যানেল অলওয়েজ অনলি ওয়ান কমিউনিকেশন চ্যানেল ইজ রিকোয়ার্ড, একটি মাত্র কমিউনিকেশন চ্যানেল আমার প্রয়োজন। এখান থেকে আমি এমসিকিউ অ্যান্সার করতে পারবো, এসএকিউতে যদি আমাকে পার্থক্য লিখতে বলে তাহলে সেটা করতে পারবো। কিন্তু এখানে দেখো কোশ্চেনটা কি দিয়েছিল, এখানে কোশ্চেনটা দিয়েছিল ইন প্যারালাল ট্রান্সমিশন এন নাম্বার অফ বিটস রিকোয়ার ড্যাশ নাম্বার অফ কমিউনিকেশন চ্যানেল। এখানে কিন্তু এন স্কোয়ার, 2n, n-1, নান অফ দিস। সো অ্যান্সার ইজ নান অফ দিস হবে 2d। 2d অ্যান্সার হবে, বিকজ এখানে কিন্তু এন বলে কেউ নেই। এ ধরনের কোশ্চেন যদি পরীক্ষার সময় দেয়, কোনোটি নয় বা নান অফ দিস এরকম অ্যান্সার করাটা কিন্তু একটু কঠিন, তুমি কিন্তু কনফিউশন তৈরি হয়ে যাবে কোনটা হতে পারে। অতএব তোমাকে যদি তুমি পারফেক্টলি আর অ্যাকচুয়াল অ্যান্সারটা মনে রাখতে না পারো, তাহলে কিন্তু অ্যান্সারটা করতে পারবে না। অতএব অ্যান্সারটা হবে হচ্ছে 2d। পরটা আসছি, when a signal travel a distance at a particular signal losses its strength
দ্য টার্ম নোন অ্যাজ, তার মানে বাংলা কি হচ্ছে, যে যখন একটি সিগন্যাল একটি ডিস্টেন্সের মধ্যে কভার মানে ট্রাভেল করে, তখন তার সার্টেন পিরিয়ড অফ টাইমে যাবার পর সেই সিগন্যালটা কি করে, তার স্ট্রেংথটা লস হয়ে যায়। ইস লসেস ইস স্ট্রেংথ দ্য টার্ম নোন অ্যাজ, টার্মটা নোন হবে, অ্যাকচুয়ালি হবে অ্যান্সারটা হবে হচ্ছে অ্যাটিনুয়েশন। কিন্তু কোশ্চেনটা একটু আমি একে বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ধরো এখানে এ আমার একটি পয়েন্ট, আর এখানে বি একটি পয়েন্ট। এখানে একটা সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল এইভাবে ট্রান্সমিট হচ্ছে, এইভাবে যাচ্ছে। ধরো এবার ধরো সিগন্যালের স্ট্রেংথ কিন্তু বারে বারে এক নেই, ট্রান্সমিট হচ্ছে, তারপর আস্তে আস্তে এই সিগন্যালের স্ট্রেংথটা কিন্তু কমে আসছে। তার মানে কি হলো, এই যে সিগন্যালটা কিন্তু কন্টিনিউয়াসলি একটা ওয়েতে কিন্তু গেল না, সিগন্যালটা কি হলো, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম যাওয়ার পর সিগন্যালের স্ট্রেংথটা কি হলো, আস্তে আস্তে কমতে শুরু করলো। দেখো আমি যদি এখানে এর যদি পিককে ক্যালকুলেট করি H1, তারপর ধরো এই পিকটাকে যদি আমি H2 ধরি, এই পিকটাকে যদি আমি H3 ধরি, এই পিকটাকে H4 ধরি, H5 ধরি, দেখবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু H1 এর থেকে H2 ছোট, সিগন্যালের স্ট্রেংথ কমেছে, H3 আরো কমেছে, H4 আরো কমেছে, H5 ও কমে গেছে। এই যে সিগন্যালের একটা সার্টেন পিরিয়ড অফ টাইম ট্রাভেল করার পর সিগন্যালের স্ট্রেংথটা যে পড়ে যায় বা উইক হয়, এই কনসেপ্টটাকে বলে হচ্ছে অ্যাটিনুয়েশন। দিস ইজ কল্ড অ্যাজ এ অ্যাটিনুয়েশন। এটা তোমরা ইলেকট্রিকের ক্ষেত্রেও প্রযোজ্য। দেখবে রাস্তাতে রাস্তাতে একটু পরপর সিএসসির থাকে, ওই ট্রান্সফরমার থাকে, একটা বোর্ড বসানো, একটা বড় একটা বক্স বসানো থাকে, ওই একই জিনিস। যদি একটা ইলেকট্রিক ওয়্যারকে শুধুমাত্র মেন স্টেশন থেকে যদি ট্রান্সমিট করা হতো ইলেকট্রিকে, তাহলে এত বড় কলকাতা শহরে কিন্তু সবখানে কিন্তু ইলেকট্রিসিটি সাপ্লাই পাওয়াই যেত না, সিগন্যাল স্ট্রেংথ অটোমেটিক কমে যেত। ওটাকে বুস্ট আপ করতে হয়। যেমন দেখবে রাস্তাতে বেরোলে ওই খুঁটি, যখন যে পোল থাকে, পোলের মাঝে লাইট জ্বলে থাকে, কেন জ্বলে, এই পোলটা কিন্তু অ্যাম্পলিফাই হচ্ছে, এখানে সিগন্যালটা কিন্তু বাড়ানোর জন্য অ্যাম্পলিফাইং করা হচ্ছে, কারণ সিগন্যালটা সার্টেন পিরিয়ড অফ টাইম থেকে যাওয়ার পর অটোমেটিক লস করতে শুরু করে দেয়, নেচার অফ সিগন্যাল। ঠিক আছে, তো সেরকমই হ্যাঁ, এভাবে লিখবে যে একটা লেখো যে একটি নির্দিষ্ট পয়েন্টের থেকে, লেখো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে, একটি একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে দাঁড়াও, একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে, আচ্ছা তুমি একটা কাজ করো, এটা এখন লিখতে গেলে তো টাইম লেগে যাবে, তুমি এটা বেটার, তুমি আমাকে ওইখানে একটা নোটসটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দাও, আমি লিখে তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ইটস বেটার ওয়ে না? হ্যাঁ, এখানে অনলাইনে লিখতে টাইম লাগবে। হ্যাঁ, ওকে, চলো আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি ভালো মতো। এবার আমরা এখানে আসছি, আবার ভালো মতন দেখো, এখানে এখানে যেটা হলো এটা গেল। আচ্ছা, পরেরটা, হুইচ অফ ফলোইং ইজ এ অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, এটা তোমাদের লাগবে না, এটা কম্পিউটার সায়েন্সের কোশ্চেন। পরেরটা আসছি, এফডিডিআই টেকনোলজি, এটা কিন্তু কিছু কমন কোশ্চেন আছে, কিছু এফডিডিআই টেকনোলজি, রিং টপোলজি, বাস টপোলজি আছে এখানে। হ্যাঁ, থ্রি অ্যান্সারটা বলে দিচ্ছি। when a signal travel a distance at a particular signal losses its strength, the term known as attenuation, অ্যান্সারটা হবে 3 এর এ। হ্যাঁ, 3 এর এ, ঠিক আছে। এফডিডিআই টেকনোলজি ইউজড ড্যাশ, দেখো এফডিডিআই টেকনোলজিটা ব্যবহার করা হয় রিং টপোলজিতে, অ্যান্সারটা হবে 5 এর এ। এফডিডিআই টেকনোলজিটা ব্যবহার করা হয় রিং টপোলজিতে, সেটা হচ্ছে 5 এর এ নাম্বার কোশ্চেন অ্যান্সার। দেখো রিং টপোলজি থেকে আমার পসিবল কি কি এমসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে, সেটার একটা আমি ছক করে দিচ্ছি। প্রথম,
রিং থেকে খাতা লিখে নাও, তাহলে আর ভুল হবে না সহজে। এখানে কমনটা মানে যখন কিছু কিছু কোশ্চেন না, যখন টিচাররা যখন কোশ্চেনটা করে, আমরা করা হয়, কিছু কোশ্চেন প্রথমে প্রিডিফাইন্ডলি মাইন্ডের মধ্যে সেট হয়ে থাকে, ওই কোশ্চেনগুলো বেরোবেই, তারপর আস্তে আস্তে কঠিনের দিকে গেলেও আফটার কিছু কোশ্চেন মাইন্ডের মধ্যে থাকেই। একটা সময় কি হয়, কোশ্চেন করতে করতে না আমরা কোনো সময় কোশ্চেন খুঁজে পাই না, কি কোশ্চেন দেব, কি কোশ্চেন দেব, তো এই ধরনের একটা প্রবলেম হয়। তো অতএব এটা নিয়ে ভাবার কোনো বিষয় নেই, যে তোমার কিছু কিছু কমন টাইপ কিছু কোশ্চেন আছে, সেগুলো সবার আগে তোমাকে রেডি করতেই হবে। যেমন রিং টপোলজিতে যে ধরনের টার্ম গুলো খুব ইম্পর্টেন্ট, প্রথমটা হচ্ছে এই যে এফডিডিআই, যাকে বলি হচ্ছে আমরা ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস, বুকে পেয়ে যাবে এফডিডিআই। নেক্সট হলো টোকেন, এই টার্মটি। আরেকটা হলো ক্লোজড লুপ। এই তিনটি টার্ম খুব ইম্পর্টেন্ট রিং টপোলজির ক্ষেত্রে। রিং টপোলজির ক্ষেত্রে দিস থ্রি টার্মস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর অ্যারাইভিং ইন ইউর এক্সাম। এফডিডিআই টেকনোলজি, টোকেন, ক্লোজ লুপ, এই তিনটে টার্ম থেকে রিং টপোলজির কিন্তু কোশ্চেন কিন্তু আসতে পারে, যে কোন এই টোকেনটা কোথায় ব্যবহৃত হয়, বলবে রিং টপোলজি। এফডিডিআই কোথায় ব্যবহৃত হয়, রিং টপোলজি। ক্লোজ লুপ কোথায় ব্যবহৃত হয়, রিং টপোলজি। আরেকটা চ্যাপ্টারে খুব এফডিডিআই ফুল ফর্ম হচ্ছে ফাইবার ডিস্ট্রিবিউটেড, হ্যাঁ ফাইবার ডিস্ট্রিবিউটেড বা ডিস্ট্রিবিউশন বলে, ফাইবার ডিস্ট্রিবিউশন ডেটা ইন্টারফেস, এফডিডিআই। ও ফাইবার বানামটা বলছো, ফাইবারটা লেখো FIB, এক সেকেন্ড, বইয়ের মধ্যে করা আছে না, ফাইবার স্পেলিংটা কি আছে দাদা? ফাইবার ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউশন করো, বইয়ে ডিস্ট্রিবিউশনই আছে, তা দেখছি। আবার নেটে আবার ডিস্ট্রিবিউটেড দেওয়া আছে, অর্থাৎ যে কোনো লিখে এইভাবে লেখো FIBER, ফাইবার। নেটে দেখবে ডিস্ট্রিবিউটেড আছে, ডিস্ট্রিবিউটেড দেওয়া আছে, আবার ওখানে আবার ডিস্ট্রিবিউশন করা আছে, ডিস্ট্রিবিউটেডই করো, ডিস্ট্রিবিউটেড ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস, ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস। So three terms, three basic terms is very important for ring topology. একটা ব্যাপার গেল। আর হচ্ছে ইথারনেট ল্যান, ইথারনেট লিখে নাও, ইথারনেট। ইথারনেট ল্যান কোন টপোলজিতে ব্যবহৃত হয়, কে বলতে পারবে? ইথারনেট বলো, ভেরি গুড, এটা পরীক্ষাতে খুব আসে। কি বলবে তাহলে? কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, লিখে নাও, বাস টপোলজি। এক সেকেন্ড, তারপরে used in any in which case আর কি, যে বলে আর কি, তাহলে বাস টপোলজি হবে এটা, বাস টপোলজি।
তারপরে আরেকটা বাস টপোলজির ক্ষেত্রে কতগুলো আরেকটা খুব ইম্পর্টেন্ট টার্ম আছে, যার নাম হচ্ছে ব্যাকবোন কেবল, আর ট্রাঙ্ক কেবল। এই কেবলটি বাস টপোলজিতে একদম ফুললি রেসপন্সিবল ফর দিস টপোলজি, বাস টপোলজি ব্যাকবোনে ব্যবহৃত হয়। সেন্টার হাব বা সেন্টার কম্পিউটার কোন টপোলজিতে ইউজ করা হয়? স্টার টপোলজি। সেন্টার কম্পিউটার কোন টপোলজিতে ব্যবহৃত হয়? সেন্টার স্পেলিংটা কি আছে এটা? সি বলো, CEN। সেন্টার CEN TER মনে হবে এটা। সেন্টার দেখে নেবেন না, একবার লিখে না। সেন্টার কম্পিউটার মানে মধ্যবর্তী কম্পিউটারে কোন টপর ব্যবহৃত হয়? হাফ কম্পিউটার। এটা বলো স্টার টপর। দেখে নিও একবার কি বানাম আছে, দেখে আমাকে জানিও। ঠিক আছে, তাই এই ধরনের কোশ্চেন গুলো মোটামুটি একদম বেসিক আসার মতন কোশ্চেন। আরেকটা কোশ্চেন ভালো মতন পড়বে, CSMA-CD ফুল নেম। কেরিয়ার সেন্স মাল্টিপল বইয়ে পেয়ে যাবে, এটা বুকি যেটা আছে এগুলো দেখার দরকার, বলার দরকার নেই। এই দেখো পরের কোশ্চেনটা এসছে, হাব ইউজড ইন ড্যাশ টপোলজি, মেশ, বাস, টার, রিং। তাহলে হাব কোন টপোলজি ব্যবহৃত হয়? হাবটা বলবে হচ্ছে স্টার টপোলজি, 7 সি হবে অ্যান্সার। 8 নাম্বার হাউ মে, হ্যাঁ 6 লাগবে না, দরকার নেই এটা। 8 নাম্বার হাউ মেনি হোস্ট আইডি রিকোয়ার ফর ক্লাস সি আইপি অ্যাড্রেস। অনেকবার করিয়েছি, ক্লাস সি আইপি অ্যাড্রেসের কটা হোস্ট আইডি রিকোয়ারমেন্ট আছে? কে বলবে? হাউ মেনি নেটওয়ার্ক আইডি প্রেজেন্ট ইন ক্লাস সি আইপি অ্যাড্রেস? ভুলে গেছো? হ্যাঁ আচ্ছা, 2 to the power 8 minus 2 to the power 8 - 2 একদম ঠিক অ্যান্সারই বলেছে ও, ভুল কিছু বলেনি। বাট কি করে হলো এটা? হ্যাঁ ক্লাস সি এর ক্ষেত্রে কি করে হলো সেটা আমি অনেকবার বুঝিয়েছিলাম বইয়ের মধ্যে। আইপি অ্যাড্রেস পোর্শনটা ভালো মতন বের করে নিয়ে একবার পড়ো। আইপি অ্যাড্রেসের কটা পার্ট হয়? হ্যাঁ ওটা একটা দেখবে গ্রুপে যেটা বলেছিল, ঠিকই আছে, এটা গ্রুপে পাঠানো ছিল। মোস্ট প্রবাবলি মনে হচ্ছে ব্যাকের দিকেই আছে। আছে বইয়ে আছে আইপি অ্যাড্রেসেরটা, দেখে নেবে কোথায় আছে, এখন খোঁজা বের করে মুশকিল। পরেরটা হাউ মেনি নেটওয়ার্ক আইডি প্রেজেন্ট, এটা কত হলো, কত নাম অ্যান্সার হলো? 8 সি। হাউ মেনি নেটওয়ার্ক আইডি প্রেজেন্ট ইন ক্লাস সি আইপি অ্যাড্রেস? নেটওয়ার্ক আইডি প্রেজেন্ট ইন ক্লাস সি আইপি অ্যাড্রেস কোনটা হবে? 2 to the power 21 - 2 একদম ঠিক, এটা ক্লাস সি আইপি অ্যাড্রেসের জন্য। 9 বি। হাউ, এটা বলতে কি এই কোশ্চেনটা বহুবার করেছিলাম। নাম্বার অফ কম্পিউটারস
অফ 12 মানে টোটাল একটা নেটওয়ার্কের মধ্যে আমি 12টা কম্পিউটারকে একটা টপোলজির মধ্যে ফেলবো, মেশ টপোলজিতে। তো হাউ মেনি ওয়্যারস আর রিকোয়ার্ড, কটা ওয়্যারের প্রয়োজন? নাম্বার অফ কম্পিউটার 12 এস্টাবলিশ এ নেটওয়ার্ক মেশ টপোলজি, হাউ মেনি ওয়্যারস আর রিকোয়ার্ড। এবার বাংলায় আমি কি বলবো, যে একটি মেশ টপোলজিতে 12টা কম্পিউটারকে, এভাবে লিখতে পারো যে 12টি কম্পিউটারকে মেশ টপোলজিতে সুসজ্জিত করার জন্য কতগুলো তারের প্রয়োজন? হাউ মেনি ওয়্যারস আর রিকোয়ার। এটা ফর্মুলা আছে একটা, কি ফর্মুলা? ফর্মুলাটা হলো n ইন্টু n-1/2। তাহলে এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু 12, n-1 12-1/2, তাহলে 6 ইন্টু 11, দ্যাট মিনস 66 হবে তোমার অ্যান্সার। সো কতগুলো টপোলজি প্রয়োজন? বলবে 66 ওয়্যারস, নট টপোলজি, 66 ওয়্যারস আর রিকোয়ার্ড। এটা ফর্মুলা আছে একটা, n ইন্টু n-1/2। এখানে আর কোনো এখানে আর কোনো কোশ্চেন গুলো নেই। এবার আমরা আরেকটা কোশ্চেনের মেস্ট, হ্যাঁ 10 এর অপশনটা হচ্ছে তোমার 66, মানে 10 এর সি। মেশ টপোলজিটা তোমাদের আছে, ওই কোশ্চেনটা মেশ টপোলজি হচ্ছে, ধরো আমার 4টে কম্পিউটার আছে, তো এরকম করে ধরো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে কানেক্টেড থাকে। তাহলে এটা কথা হলে দেখো, কম্পিউটার কটা? 4টে। তা 4-এর জন্য ফর্মুলা কি? n ইন্টু n-1/2। কটা লাইন প্রয়োজন দেখো? 2 ইন্টু 3 মানে 6টা। দেখো 6টা লাইনই আছে এখানে, দেখো এটা একটা লাইন, এটা একটা লাইন, 3 4 5 6, ক্লিয়ার? সো 6 লাইনস আর রিকোয়ার্ড, দিস ইজ এ মেশ টপোলজি। এবার বুঝতে পারলে তো? যদি ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আমরা যেটা দেখবো, এই কোশ্চেনটা হয়তো তোমাদের করিয়েছিলাম, বাড়িতে যেগুলো যেগুলো পারবে সবগুলো প্র্যাকটিস করো। এটা আমি গ্রুপে দিয়ে দেওয়া আছে। এই দেখো 31, 32, 33, 34 প্রত্যেকটা পরপর দেওয়া আছে। যতগুলো পারবে করে নিয়ে আমাকে এটা আলাদা করে লুজশিট করে, যেমন আমাকে স্মিতা দিয়েছিল সেরকম লুজশিট করে দিয়ে দাও। আমি দেখে পরের সপ্তাহে, বা আমি তো কলেজ স্ট্রিট প্রতিদিনই যাই, দুদিন আমাকে টাইম দেবে, আমি দেখে তোমাদেরকে দিয়ে দেবো। এই কোশ্চেনটা পুরো সলভ করে নিয়ে আসবে 31 থেকে 40। বলো। একদম দিয়ে দেবে, পুরোটা দিয়ে দেবে, আমি সব দেখে দিয়ে দেবো। কারণ শোনো, বাড়িতে কিন্তু ভালো মতন প্রত্যেকে এখন থেকে পড়াশোনা শুরু করো, ভালো মতন, ভালো কথা বলছি কিন্তু। পুজো পালি চলে গেছে, এরপরে কোন দিন পরীক্ষার একটা টেস্ট পরীক্ষার ডেট দিয়ে দিবে না, এই স্কুল খোলার জন্য কিন্তু একটা কিন্তু তোড়জোড় চলছে।
বারে বারে বলছি, স্কুল যদি খুলে যায় তখন কিন্তু একটা মানে সম্মুখ বিপদ শুরু হবে কিন্তু। একে প্রজেক্ট নিয়ে মাথা খারাপ হয়ে যাবে, আর নভেম্বর মাস, মিড অফ নভেম্বর, নেক্সট মান্থ পড়ে যাচ্ছে তোমার নভেম্বর, তারপর ডিসেম্বর। ডিসেম্বরের 7 দিন এমনি ছুটি থাকবে তোমার এই ক্রিসমাসের জন্য। এবার জানুয়ারির মাঝামাঝি থেকে কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার কথা। এতদিন আমাদের অনলাইনে যেভাবে ক্লাসগুলো স্কুলগুলো করিয়েছে, এবার স্কুল তো প্রথমে ক্লাস নেবে, ক্লাস নিয়ে সেগুলোকে চলতে হবে, কিন্তু অনলাইন অফলাইন দুটোই আমাদের রাখতে হবে। শুধু অনলাইন করলে, অফলাইন করলেও, শুধুমাত্র অনলাইন তো আমরা করতে চাই না কোনো সময়, পরিস্থিতি করে করতে হয়। কিছু কিছু জিনিস অনলাইনের জন্য বেস্ট ফর সুইটেবল, যেভাবে আমি যেভাবে তোমাদেরকে নেওয়া হচ্ছে ক্লাসগুলো, এটা সবচেয়ে সুইটেবল। হ্যাঁ রেকর্ডিং, হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং গুলো দেওয়া হচ্ছে, তার মধ্যে বোর্ড ব্যবহার করা হচ্ছে, অতএব অনেকটাই অ্যাডভান্টেজ। কিন্তু শুধু হোয়াটসঅ্যাপ করে তো এখানে অনলাইন করা হয় না, পুরোপুরি অনলাইন সেভাবেই টেকনিক্যাল ওয়েতে তোমাদেরকে অনলাইনটা দেখানো হয়। তো আমি যেটা মনে করি যে অনলাইনের সঙ্গে অফলাইন প্র্যাকটিক্যাল ধরো মোটা, আমি বলতে পারি যেটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির এন্ড অফ জানুয়ারি, দ্যাট মিনস 3rd উইক অফ জানুয়ারি থেকে ওই 20 থেকে 30 এই ডেটের মধ্যে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামটা হয়ে যাবে। প্র্যাকটিক্যাল হয়ে গেলে ধরে রাখতে পারো মার্চ এর শেষে কি এপ্রিলের ফার্স্টে এইচএস কিন্তু শুরু হয়ে যাবে। অতএব সময় কিন্তু আমাদের হাতে কিন্তু খুব কম, হিসেব মতন করতে গেলে এই মাস প্রায় চলেই গেল, অক্টোবর, অক্টোবর মাস তো বেরিয়ে গেল, হাতে রয়ে গেল নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4টে মাস। 4টে মাস কিছুই না, পড়লে কিন্তু অনেকটাই, আর না পড়লে কিন্তু মনে করেন আরো দেরি আছে, তাহলে কিন্তু খুব কিন্তু চাপ আছে কিন্তু। অনেকগুলো সাবজেক্ট ভালো রকম করতে গেলে ভালো মতো পরীক্ষা দিতে হবে। আচ্ছা, আমাদের যেটা বলেছিলাম, নেক্সট উইকে অফলাইন হচ্ছে, নেক্সট উইকে কলকাতা ইন করে আছে, আমি আগামীকালই কলকাতায় পৌঁছে যাব, একদম পজিটিভলি আগামীকাল কলকাতায় পৌঁছচ্ছি। আমি সিলেবাসটা বলে দিচ্ছি যেটার উপরে আমাদের এক্সামটা হবে, তোমরা শুধু আমাকে একটু সানডে করে যে কেউ একজন বলে দিও, তাহলে আমি কোশ্চেন রেডি করে নিয়ে চলে আসবো। চ্যাপ্টার গুলা বলছি, দেখো প্রথম চ্যাপ্টার হচ্ছে নেটওয়ার্কিং আমাদের থাকবে। এক সপ্তাহ টাইম আছে, ঠিক আছে, এক সপ্তাহ এনাফ টাইম। এক সপ্তাহ মানে এভাবে হিসাব করবে, সপ্তাহ ইন্টু 24 কত ঘন্টা পাচ্ছ, দেখবে সব বেরিয়ে আসবে, বরং পড়ে নেবে, কোনো অসুবিধা নেই। আর তার সঙ্গে আমরা দেব হচ্ছে শুধুমাত্র লজিক গেটস, কিন্তু কম্বিনেশনাল সার্কিট থাকছে না, লজিক গেটস। না না না, অ্যাডার গুলো পড়ছে কম্বিনেশনাল সার্কিটের মধ্যে, আমি শুধু লজিক গেটস বলেছি। হুম, হ্যাঁ এগুলোই থাকছে, এন্ড গেট, অর গেট, নট গেট, এক্সর, এক্সনর। পরীক্ষা কিন্তু আমি কিন্তু আগে অ্যানাউন্স করলাম, এটা গ্রুপে পোস্ট করবে, এটা তোমাদের বিকেলের 5টার যে গ্রুপটা, এটা যে কেউ দায়িত্ব নিয়ে পোস্ট করো। আর মর্নিং এর ছেলে, আমাদের সকালের ছেলেরাও আছো তোমরা, তোমরা পরীক্ষার এটা পোস্ট করো, বলবে যে এই দুটো চ্যাপ্টারের উপরে নেক্সট ডে একটা পরীক্ষা নেওয়া হবে, শুধু পড়ে আসতে বলতে হবে সবাইকে, সে না হয় জাস্ট পোস্ট করে রেখে দাও, তাহলেই হবে। এখানে এইভাবে পোস্ট করবে এক্সাম। না না না, ওরা কম্বিনেশন পড়ছে সব, 20 মার্কস, অনলি 20 মার্কস, বেশি কিছু থাকবে না, অনলি 20 মার্কস। তার মধ্যে আমি বলে দিচ্ছি 5টা থাকবে লজিক গেটস এর থেকে এমসিকিউ, লজিক গেটস থেকে এমসিকিউ থাকবে 5টা, আর আরো 5টা এমসিকিউ থাকবে হচ্ছে নেটওয়ার্কিং থেকে, হয়ে গেল 10। আর দুটো বড় কোশ্চেন লিখতে দেওয়া হবে, পার্থক্য সার্থক্য যা আছে লিখতে দেওয়া হবে। ওই কনভার্সন ভালো মতন দেখবে, ধরো লজিক গেটস আমরা বলি না যে ন্যান গেটের সাহায্যে অর গেট করে দেখাও, নর গেটের সাহায্যে অর গেট করে দেখাও, নর গেটের সাহায্যে এক্সর গেট করে দেখাও, যেগুলো খাতায় সব পড়া আছে এগুলো সব দেখবে। এবং তার সাথে সাথে লজিক গেটস এর সঙ্গে ট্রুথ টেবিল গুলো কিন্তু ভালো মতো পড়ে নেবে।
কোন ট্রুথ টেবিলের কাজ কি, যেমন ধরো নট গেটে ট্রুথ টেবিলটা কিরকম হয়, অ্যান্ড গেটে ট্রুথ টেবিল কিরকম হয়, নর গেটে ট্রুথ টেবিল কিরকম হয়, এই ট্রুথ টেবিল ভালো মতো দেখবে। তাহলে এটা ভিডিও আমাদের করা আছে, ভিডিওটাও দেখে নিলে অনেকটাই বেনিফিট। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেছিল কি, চ্যানেলটাকে প্রত্যেকে একটা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও। প্রতিদিনই তো প্রচুর ভিডিও দেওয়া হয়, এটাতে তোমাদের খুবই বেনিফিট হবে এই জিনিসটাতে। হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইব দেখায় না, আচ্ছা ঠিক আছে, ওটা করতে হবে, চ্যানেলটা একটা মডিফাই করতে হবে একটু, ঠিক আছে। তোমরা মোটামুটি ভিডিওগুলো পাবে, আজকের ক্লাসের ভিডিও আমি দেবো। আর প্র্যাকটিক্যালের জন্য একটা বলে রাখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিওগুলো ঠিকঠাক করবো, অনেকগুলো থেকে পাবলিক করা যাবে না, পাবলিক করলে এতগুলো সব। লিঙ্ক শেয়ারই করা থাকে, আচ্ছা ঠিক আছে, পরে তোমরা আলোচনা করছি। দেখো এখানে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যে কোশ্চেন গুলো আছে, মোটামুটি এগুলো আমরা অনেকগুলো কোশ্চেনে করিয়েছিলাম, তার মধ্যে থেকে কিছু কিছু কোশ্চেন তোমরা একটু বাড়িতে ট্রাই করো। যেমন 2016 যে প্র্যাকটিক্যাল, এটা আমি করিয়ে দিয়েছিলাম একবার এক্সেলে, এটা আগের দিন করিয়েছি, এটাও করিয়েছি, এই কোশ্চেনটা করিয়েছিলাম। দেখো এই যে ওয়ার্কশিটে ইলেকট্রিসিটি বিল হেডিং দিয়ে নিম্নলিখিত টেবিলটি তৈরি করো, এটা তার সঙ্গে সঙ্গে এমএস ওয়ার্ক বুকের থেকে A1 থেকে শুরু ডেটাগুলি রাখো, এগুলো সব করিয়েছিলাম। আর প্র্যাকটিক্যাল যেগুলো যেগুলো আছে এগুলো সবই করানো হয়েছে। আমি দেখি আমার কাছে কোনো এক্সট্রা কিছু কোশ্চেন আছে কিনা, আমি দেখছি একবার। আচ্ছা, এখানে তোমাকে আমি একটা কোশ্চেন দিচ্ছি, দাঁড়া। এই কোশ্চেনটা মানে তোমরা মোটামুটি পেয়েছিলে না, এই কোশ্চেনটা একটা প্রিন্ট আউট, কেউ একজন না দায়িত্ব নিয়ে প্রিন্ট আউট করো, তা না হলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু সব হারিয়ে যাবে, বারে বারে বলছি কিন্তু একটা কথা। দেখো এখানে অনেকগুলো কোশ্চেন পাঠালাম, সেটা তোমাদের কাছে ছিল, মেবি ছিল, আমি না, ওগুলো সব প্রিন্ট আউট বের করে নাও, তাহলে কিন্তু ওগুলো কিন্তু সব মোবাইলই হয়ে যাবে কিন্তু। এই দেখো এখানে অনেকগুলো কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো দরকার পড়লে যে যে কোশ্চেন গুলো পাঠানো হয়, বিশেষ করে এইচএস এর যেগুলো এসছে, এই কোশ্চেন গুলো একবার যদি পড়ে নিতে পারো, দেখবে কোনো সমস্যাই হবে না। তো 183 নাম্বার কোশ্চেন সব ধরে ধরে আমি সলভও করিয়েছিলাম। তো কোন ক্লাসে করিয়েছি, আমি অনেক আমি অনেকগুলো করিয়েছি, একটা কোশ্চেনে বাদ দেয়নি আমি। অনলাইনে একদম তোমাদের যেভাবে ক্লাস নেওয়ার কথা সব সিরিয়াসলি সবই করানো হয়েছে, এবং অনেক কোশ্চেনকে কিন্তু সলভ করে দেওয়া হয়েছে, মক টেস্টের কোশ্চেন করানো হয়েছে। হুম, ওই কোশ্চেন গুলো কিন্তু ভালো মতো তোমাদেরকে। কোনটা? হ্যাঁ, মক টেস্ট অ্যাকচুয়ালি পর্ষদ নমুনা মক টেস্টটা তোমার, হ্যাঁ টেস্টটাকে দেয়, এবং স্কুলগুলো আলাদা করে টেস্ট এক্সামও নেয়, বুঝলে তো, স্কুলগুলো কি করে আলাদা করে টেস্ট এক্সামও নেয়, এটা মনে রাখবে। টেস্ট এক্সাম নেবেই, এই বছরটা টেস্ট এক্সাম নেওয়া হবেই, বারে বারে বলছি একটা কথা। যেহেতু তোমাদের পরের দিন যে এক্সামটা আছে, তার উপরে আমি একটা সাজেস্টিভ বেস বলে দিচ্ছি কি করে কি করতে হবে। আমি দেখবে তোমাদের এইমাত্র একটা নেটওয়ার্কিং এর 45 পেজেস এর একটা নেটওয়ার্কিং কোশ্চেনের একটা গ্রুপ পাঠিয়ে দিলাম। এখান থেকে আমাদের প্রত্যেকটার অ্যান্ড ফাংশন, নট অর ফাংশন প্রত্যেকটা করা আছে, আমাকে তো রবিবার দিন কেউ একজন মনে করে দেবে এবং কোশ্চেনটা তৈরি করে আনতে হবে তো। নট ফাংশন বললাম না গ্রুপে, হ্যাঁ এইমাত্র লিখে দিলাম তো। আগের দিনে একটা পরীক্ষা বাদ হয়ে গেল, কারণ এই মাসে আমি তোমাদের পড়ে রেখেছিলাম নিশ্চয়ই, ওই এক্সেল আর কোন চ্যাপ্টারটা বলেছিলাম, আমি তো পৌঁছতে পারো না কলকাতায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এক্সেলটা পরে পরে সব পরে নিয়ে নিচ্ছি আমি।
আচ্ছা, নর বা এক্স নর গেট, এক্সক্লুসিভ নর, প্রত্যেকটা যেভাবে দেওয়া আছে এখানে, নর গেট, ন্যান্ড গেট থেকে অর গেট, ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট, এই প্রত্যেকটা কনভার্সন ভালো মতন দেখে নেবে, সব করা আছে এখানে, বইতেও আছে, শুধু কম্বিনেশন। হ্যাঁ, মনে করে বুঝিয়েছিলাম, এগুলো আমি কোশ্চেনটা দিয়ে দেবো। এখন শুধু আমাদেরকে প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে যতগুলো ক্লাস হবে আমাদের, প্রত্যেক দিন একটু একটু করে চ্যাপ্টার ধরে ধরে পরীক্ষা নেওয়া শুরু করতে হবে, তা নাহলে কিন্তু পড়া হবে না। প্রত্যেক দিন একটু একটু করে পরীক্ষা নিতেই হবে, পরীক্ষা নিলেই দেখবে আস্তে আস্তে প্রত্যেকটা চ্যাপ্টার পড়া রেডি হয়ে যাবে। আর পরীক্ষার ভয়ে কোনোদিন কোনো সময় কোনো ভয়ের বিষয় নেই। কোনো সময় পরীক্ষার ভয়ে কিন্তু পড়া হয়নি বা আমি ক্লাসটাই বাদ দিয়ে দিলাম, ওই কাজটা করতে গেলে নিজের ক্ষতি নিজে করবে, তাহলে ক্লাস বাদ দেওয়ার কিচ্ছু হয়নি। কিন্তু বারে বারে বলছি, ফেস করো তোমার পরীক্ষার যে কোনো পরীক্ষা, শুধু আমার পরীক্ষায় বলছি না, কিছু সাইকোলজিক্যাল ব্যাপার, তোমার ধরো আজকে আমার পরীক্ষা হবে, কালকে ইকোনমিক্স এর স্যার বলবে, কাল ইংলিশের স্যার বলবে পরীক্ষা নেবে, ম্যাথস এর স্যার পরীক্ষা নেবে। সো দ্যাট ইজ এ পার্ট অফ লাইফ। ওইরকম ব্যাপার নেই যে পরীক্ষার জন্য আমি পড়তে পারলাম না, পড়তে গেলাম না, তারপর পরীক্ষা নিচ্ছে, ওটা কত নিজের ক্ষতি হয়ে যাবে। কারণ আমার প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো, যে আমি তো প্রত্যেক বছরই 5টার মতন মক টেস্ট নেওয়া হয়। 5টা মক টেস্টে অনেকে দেখছি যারা ঠিকঠাক অ্যাটেন্ড করে পরীক্ষা দিয়েছিল, তারা প্রত্যেকেই ফাইনালে গিয়ে 95+ নাম্বার পেয়েছে, 95, 96, 94, 93 এরকম নাম্বার পেয়েছে। এবার যারা ওই পরীক্ষার ভয়ে এক্সাম দেয়নি, যারা পরীক্ষার ভয়ে পড়তে আসেনি, তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু পিছিয়ে গেছে, ওদের নাম্বারটা কিন্তু আটকে গেছে 55, 56, প্র্যাকটিক্যাল যোগ করে ভাবো 25ও পায় না, এরকম ছেলে আছে। সব সবই পসিবল, আমাদের সবাই যেমন সমান হয় না, এরকম সবই পসিবল নাম্বার আমরা দেখেছি। একটু সিরিয়াস থাকো, নাম্বার প্রচুর পাওয়া যাবে। বারে বারে বলছি যে এখন থেকে ছোট ছোট চ্যাপ্টার ধরে ধরে পরীক্ষাগুলো দেওয়া শুরু করো, তাহলেই কিন্তু কভার আপ করে যাবে। চলো, এখানে একটা বলছিলাম, যেটা নেটওয়ার্কিং এর মধ্যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট টার্ম একটা, মোডস অফ কমিউনিকেশন, যাকে আমরা বলি তথ্য প্রেরণের ধরন। সিমপ্লেক্স মোড, এখানে কি পড়বে, ছোট্ট করে ডেফিনেশনটা পড়বে, এবং তার সাথে সিমপ্লেক্স মোড ট্রান্সমিশনের ক্ষেত্রে কিভাবে যুক্ত হচ্ছে, অনুরূপ রেডিও, টিভিতে সম্প্রচারণ পদ্ধতি, এটা প্রত্যেকটা সিমপ্লেক্স মোড। কেন সিমপ্লেক্স মোড বলা হয়? কারণ রেডিও বা টিভিতে যে সম্প্রচার করা হয়, যাকে আমরা বলি, রেডিওটাকে বলি ব্রডকাস্ট, আর টিভিটাকে বলছি টেলিকাস্টিং। টেলিকাস্টিং করার সময় টিভি চ্যানেল থেকে যখন কোনো একটা চ্যানেলকে যখন আমরা দিয়ে দিয়ে, মানে ধরো স্টার প্লাস তাও আছে, বা কেউ ওয়ান ওয়ে, তুমি তো কোনো ফিডব্যাক দিচ্ছ না, জাস্ট তুমি দেখছো, দেখলে দেখছো, না দেখলে নেই, এরকম ব্যাপার। ওয়েবে ছাড়া আছে, এগুলা গ্রুপের সব দেওয়া আছে, বা দেখে নেবে, এবার রিডিং করে নেবে, দেখবে সব বুঝে যাবে। আমি যা সেটা ছোট ছোট করে বলে দিচ্ছি। সিমপ্লেক্স মোড কমিউনিকেশন, এটা পরীক্ষাতে আসার খুব চান্সেস থাকে। 3 ধরনের মোডস কমিউনিকেশন হচ্ছে সিমপ্লেক্স মোড, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড, আর হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। 3টে মোড কমিউনিকেশন ভালো মতন পড়বে, এবং প্রত্যেকটার ডেফিনেশন কি কি পড়তে হয় দেখো। প্রথমে পড়তে হবে ডেফিনেশন, তারপরে যে পিকচারটা হচ্ছে, যে ছবিটা আমি এঁকিয়ে দিয়েছিলাম, সেই ছবিটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, এবং তার সাথে সাথে উদাহরণ। ছবি এত কঠিন বা কমপ্লেক্সিটির সঙ্গে করার কোনো দরকার নেই, ছবি খুব সিম্পল হবে, একদম সিম্পল পিকচার হবে। এটা হলো এই রকমের একটা কম্পিউটার রাখবে, যেটার উপরে নাম দেবে হচ্ছে সেন্ডার, আর ঠিক এখান থেকে এখানে লিখবে ইসি। এবার যখনই এটাকে একমুখী, মানে একদিকে এরোটা থাকবে, এটা হয়ে গেল সিমপ্লেক্স। যখনই একই জিনিস থাকলো, এখান থেকে এটা অর দিয়ে এরোটা এভাবে দিবে, তখন সেটা হয়ে যাবে যে হাফ ডুপ্লেক্স। যখন এই একই পিকচার থাকছে, আবার ব্যাকও করছে, সাইমেলটেনাসলি চলছে। রিসিভার ব্যাক করছে, এটা হয়ে গেল হচ্ছে
ফুল ডুপ্লেক্স। সো এই ধরনের ছবিগুলি আঁকবে, অত কমপ্লেক্সিটি বাড়িয়ে বা অত কঠিন করে আঁকার কোনো মানেই হয় না। সেন্ডার থেকে রিসিভার যখন নর্মাল একদিকে যাচ্ছে তখন সেটা হচ্ছে সিম্পলেস্ট মোড। যখন দুটো কাজ এট এ টাইম হচ্ছে না, মানে সেন্ডার থেকে রিসিভার হচ্ছে আবার রিসিভার থেকে সেন্ডার হচ্ছে, অর দিয়ে দেখো মাঝখানে অর দেওয়া আছে, এই ধরনের কমিউনিকেশনকে আমরা বলছি হচ্ছে হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন। আর যখন দুটো কাজ সাইমেলটেনাসলি হচ্ছে তখন সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। এই জিনিসটা হ্যাঁ, না এন দেওয়া দরকার নেই, না 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 এন দেবে না, এইভাবে করবে, যেরকম আছে এরকম করবে। এইটা করবে হাফ ডুপ্লেশন, এটা করবে এই জিনিসটা, এটা করবে ফুলের জন্য। আর সিমপ্লেক্সের জন্য এই এটা বাদ দিয়ে যেটা হবে অর বাদ দিয়ে শুধু একদিকে যাবে সেটা হচ্ছে সিমপ্লেক্স। হুম, এটা করবে ভালো মতন। তার মধ্যে থেকে তোমাদের ল্যান্ডটা যেহেতু বাদ আছে, ল্যান্ডটা পড়া দরকার নেই, ল্যান্ড ছেড়ে দাও। ম্যানটা মনে আছে, ম্যানের কাজ কাকে বলে, ম্যান কাকে বলে একটু দেখলে। ল্যান্ডম্যানের ল্যান্ডম্যানের মধ্যে ল্যান্ডটা নেই, ম্যান ওয়ান দেখো। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক যেটা দেওয়া আছে এগুলো করতে পারো, পিয়ার টু পিয়ার সবই করানো আছে এগুলো। আর এখানে দেখো তথ্যের পরিবহন, এটা ট্রান্সমিশন। ডেটা ট্রান্সমিশন কবে ভাগ করা আছে, প্যারালাল, এটা আছে সিরিয়াল। অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস দুভাগে ভাগ করতে পারি, সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। এটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন, সিরিয়াল ট্রান্সমিশন। প্রত্যেকটা ছবি আমি এঁকে দিয়েছি, সেভাবে পিকচার গুলোকে আঁকবে এবং তার সাথে সাথে হ্যাঁ ল্যানটা বাদ দিয়ে দিয়েছে মনে হয়, ল্যানটা মনে বাদ আছে। সো প্যারালাল ট্রান্সমিশন, সিরিয়াল ট্রান্সমিশন দেখবে, তার সাথে সাথে পৃথক পরিবহন, যুগ্মপথ পরিবহন মানে সিঙ্ক্রোনাস এন্ড অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন করবে, ব্যান্ডউইথ, চ্যানেল ক্যাপাসিটি, বড, বেস ব্যান্ড, ব্রডব্যান্ড, সার্ভার, এগুলো ডেডিকেটেড সার্ভার নন, এগুলো পড়া দরকার নেই, এগুলো না পড়লেও চলবে। ওয়ার্ক স্টেশন ডেফিনেশন 2 লাইন পড়ে রাখতে পারো। এনআইসি কোথায় ব্যবহার করা হয়, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। হ্যাঁ, গাইডেড মিডিয়ার উদাহরণগুলো পড়বে ভালো মতন, যাতে তারের মাধ্যমে যে কমিউনিকেশন চলে, যেমন অপটিক্যাল ফাইবার, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার, কোএক্সিয়াল কেবল, তারপর তোমার ধরো টুইস্টেড পেয়ার কেবল, এরা প্রত্যেকে হচ্ছে গাইডেড মিডিয়ার আন্ডারে পড়ছে। আর টুইস্টেড এসটিপি ইউটিপি, শিল্ডেড টুইস্টেড পেয়ার, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, এগুলো করলে। এবং তার সঙ্গে সঙ্গে অপটিক্যাল ফাইবার কি ধরনের ডেটা ট্রান্সমিট করে, আলোর তরঙ্গে, লাইট ওয়েভে ডেটা ট্রান্সমিট করে। হ্যাঁ, আমি দেখবো, দাঁড়াও, আছে নিশ্চয়ই, দেখছি। বা তুমি ইসের কাছে পেয়ে যাবে, চন্দ্রের কাছে পেয়ে যাবে, ওর কাছে সব লেখা আছে, টোটাল নোটস করে রেখেছে। ও খাতা দেখেছিলাম, খুব সুন্দর বানিয়েছে খাতাটাকে। আর সবাইকে বলছি একদম খাতা নোটস একদম ভালো মতো রেডি করো, কিন্তু খাতা নোট যতক্ষণ রেডি না হবে, রেডি করে নাও। আর দেখো এখানে দেখো যে ক্লাস এ ক্লাস বি, এগুলো প্রত্যেকটা এখানে দেওয়া আছে। ক্লাস এ ক্লাস বি আইপি অ্যাড্রেস, ইউনিফর্ম রিসোর্স লোকেটার, যাকে আমরা বলছি ইউআরএল, এগুলো একটু ভালো মতন পড়বে, ঠিক আছে? এগুলো রিডিং ভালো মতন পড়ো। আর প্র্যাকটিক্যালের এগুলো পড়ে যাও, তাহলে দেখবে আস্তে আস্তে সব রেডি হয়ে যাবে। কারণ এখন শুধু পড়ার সময়, যতটাই তুমি রিডিং ভালো মতন পড়বে তত রেজাল্ট ভালো হবে। আর আর কারো কিছু জিজ্ঞাসা হলে বলতে পারো, আমি আপাতত রেকর্ডিংটা একটু স্টপ করে রাখি। নতুন তোমাদের তোমার প্রশ্নের